নারী শক্তি বাংলাদেশে তারা হাতে লাঠি ধরেছে, একেবারে ধর্ষণ ধর্ষণ একেবারে ধর্ষণ উপত্যকা হয়ে গেছে। যে আন্দোলন হয়ে গেল, যে যার ক্ষমতায় বসে গেল, অমনি ওরা এবার তফাৎ যাও তফাৎ যাও তফাৎ যাও। বিডিআর হত্যা মামলা, মানে বিডিআরের যে মামলাটা ছিল সেই মামলাটা সঠিক ছিল এবং সেটা সঠিক পথেই এগিয়েছে, সুতরাং সেটাকে নিয়ে নাড়াঘাটা আর কিছু করার দরকার নেই। টোটাল বাংলাদেশে 69টা জেল আছে, 69টা জেলের ক্যাপাসিটি আছে 46,000 এন্ড সামথিং, কিন্তু বর্তমানে সেখানকার জেলে 56,000-এর ওপরে বন্দী আছে, 56,000 এন্ড অ্যাবাভ। আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম একদম জেলের ভেতরে সিন্ডিকেটের হাতে পালিশ হবে আর কি। হ্যাঁ, একদম মানে পিওরলি একদম আপনি একদম সঠিক শব্দটাই বলেছেন, পালিশ হবে। সেনা প্রধান সমস্যাতে পড়বেন এবং সেক্ষেত্রেও বাংলাদেশের সেনাবাহিনীকে আবার সেই জাতিসংঘের সেনাবাহিনী থেকে তাদের বার হতে হবে, শান্তি সেনা থেকে বার হতে হবে। শিক্ষা সচিব পদত্যাগ করছে, শিক্ষা সচিব পদত্যাগ করেছে, তার পেছনে একটা কারণ আছে। এই ধরুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেখানে কিছু লোক বেরিয়ে গেল, অর্থাৎ এই কোন সচিব বেরিয়ে যাচ্ছে, রাজনৈতিক দল তৈরি করে ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, এই করে করে ইউনূস একলা হয়ে যাচ্ছে। মানে জাহাজ ফুটো হয়ে জল ঢুকেছে, ইঁদুরেরা পালাচ্ছে। ফের কি একটা অভ্যুত্থানের পথে? তার কারণ এবার নারী শক্তি বাংলাদেশে তারা হাতে লাঠি ধরেছে, একেবারে ধর্ষণ একেবারে ধর্ষণ উপত্যকা হয়ে গেছে। এবং 5 বছরের শিশু ধর্ষিতা হচ্ছে, কোথাও অন্তঃসত্ত্বা মহিলাকে কিশোর গ্যাং বলে কুখ্যাত কিশোর গ্যাং শোনা যায়, তারা এরকম ধর্ষণ করেছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহিলাদের তারা নেমেছেন, পথে নেমেছেন হাতে লাঠি, এবং হচ্ছে তাদের স্লোগানগুলো লক্ষ্য করুন। স্লোগান দেওয়া হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনে তার ডাক দিয়েছে না, হাতে লাঠি। এটাও একটা পরিবর্তিত বাংলাদেশে। তার কারণ শুরুর দিন থেকে এটা দেখা গেছে বাংলাদেশের মহিলারা যারা জল এগিয়ে দিয়েছে, যারা পানি দিয়েছে তৃষ্ণার্তকে, মারা গেছে যে সমস্ত আন্দোলন করতে, তাদেরকে নিয়ে যাচ্ছে হাসপাতালে, নিয়ে যাচ্ছে খাবার নিয়ে আসছে আন্দোলনের পুরো ভাগে। যে আন্দোলন হয়ে গেল, যে যার ক্ষমতায় বসে গেল, অমনি ওরা এবার তফাৎ যাও তফাৎ যাও তফাৎ যাও। এই তো ছিল পরিস্থিতি। এবং তারপরে কি কোণঠাসা অবস্থা, মানে বিভিন্ন রকম তালিবানি ফতোয়া, এই মধ্যে দিয়ে নারী সমাজের একটা জাগরণ, যা আবার একটা জায়গা থেকে কিন্তু নতুন বিদ্রোহের এক বড়সড় ইঙ্গিত দিচ্ছে এবং এক নতুন অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। রাজনীতি অস্থির বাংলাদেশে, এত হচ্ছে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রবিন্দুর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো বাংলাদেশকে এইরকম ভঙ্গুর পরিস্থিতি থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো আরও একটা অভ্যুত্থান অবশ্যম্ভাবী কিনা, এই বিষয়ে আজকের প্যানেলে আমরা বিতর্ক করব। বিতর্কে আজকে রয়েছেন, তার আগে বিতর্কে যাওয়ার আগে একটু স্ট্যাটিস্টিক্স দেখাবো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার। দেখুন, মানে খুব 2 মাসে নির্যাতিত 294 জন নারী এবং শিশু। শুধু ধর্ষণের শিকার 2025 জানুয়ারিতে 39 জন মহিলা এবং ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি, এবং 44 জন মতো মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার একজন শিশু। চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ 7ই মার্চ। 8ই মার্চ খাবারের ও বেলুনের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণ। গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ 9ই মার্চই নরসিংদীতে 3 দিন আটকে রেখে গর্ভবতী মহিলাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ। এই ধর্ষণের বিরুদ্ধে শেখ হাসিনাও বলেছেন, তিনি সরাসরি দায়ী করেছেন হচ্ছে তার বক্তব্য একদম, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বার্তায়, অডিও বার্তায়, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই যে ধর্ষণ, এর জন্য দায়ী সুৎখোর ইউনূস। এই হচ্ছে তার মুদ্রা কথা, যে ইউনূস সুৎখোর এবং জঙ্গি নেতা বলেছেন তাকে। তার কারণ এই এত ধর্ষণের ঘটনায় তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার রেজিমকে আনছেন। সব দিক থেকে কেন ব্যর্থ হলেন ডক্টর ইউনূস? এটা একটা বড় প্রশ্ন থেকে যাবে সব সময়, যে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সাথে দৃঢ়ভাবে না দাঁড়ানোর কি এটা ফসল? আমরা আজকে রয়েছেন আমাদের সঙ্গে
সুকুমার দেবনাথ লেখক, সাংবাদিক, রয়েছেন সুচারু মিত্র আর+এর সাংবাদিক, বাংলাদেশ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ডেসপ্যাচ যিনি দিচ্ছেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং বিশেষভাবে রয়েছেন যিনি একসময় ছিটমহল আন্দোলনের বিশিষ্ট নেতা এবং ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি দীর্ঘদিনের রাজনীতি করছেন, উত্তরবঙ্গের এবং বাংলাদেশ বিশেষজ্ঞ হিসাবে যা তার বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু দীপ্তিমান বাবু আপনাকে দিয়ে শুরু করছি। বাংলাদেশে একটা অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে পরিস্থিতির আমি বর্ণনা করলাম, এই বর্ণনাগুলো স্বাভাবিক বিভিন্ন তথ্য আপনিও খুব ভালো মতো জানেন, আপনি স্টুডিওতেও আগে এসছেন, এখানে অনেক বাংলাদেশের মানুষ বিভিন্ন চিকিৎসা কারণে আসে, আপনি খুব ভালো মতোই অবহিত, নানাবিধ কথাবার্তা বলে যে তথ্য, কিন্তু আমি জানি আপনার কাছে আরও বিস্তৃত তথ্য আছে। এই মুহূর্তে কি ব্রেকিং আছে আপনার কাছে? দেখুন, এই মুহূর্তে যেটা ব্রেকিং আছে সেটা মানে ব্রেকিং বলে আমি দুটো ঘটনা বললে পরে আপনি বুঝতে পারবেন, দুটো ডেটা বলছি। সেটা হচ্ছে বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি এর আগের দিন যখন তিনি বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মধ্যে যে কথাটি উঠে এসেছিল যে পিডিআর হত্যা মামলার মানে বিডিআর এর যে মামলাটা ছিল সেই মামলাটা সঠিক ছিল এবং সেটা সঠিক পথেই এগিয়েছে, সুতরাং সেটাকে নিয়ে নাড়াঘাটা আর কিছু করার দরকার নেই। আমি এই কথাটা কেন আপনাদের বলছি, যে ওনার এই বক্তব্যটা রাখার পরবর্তীকালে বিডিআর যেভাবে ভারতের সীমান্তের মধ্যে একটা খুব ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকানোর একটা মানসিকতা নিয়ে ছিল, সেই মানসিকতাটা কিন্তু অনেকটা কমে গেছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, টোটাল বাংলাদেশে 69টা জেল আছে, 69টা জেলের ক্যাপাসিটি আছে 46,000 এন্ড সামথিং, কিন্তু বর্তমানে সেখানকার জেলে 56,000-এর ওপরে বন্দী আছে, 56,000 এন্ড অ্যাবাভ। আমি বলছি গত 4-5 দিন আগের আমি খবর বলছি। তো এখন যেখানে পরিস্থিতি হয়ে গেছে, বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতিটা চলছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ, বিভিন্ন জায়গায় লুট তরাজ, রাস্তায় ডাকাতি, বাসে ডাকাতি, বাড়ি ঘরে এই যে ঘটনাগুলো চলছে, তাদের মধ্যে 2-1জনকে যদি ধরে কোনো কারণে জেলে পাঠায়, তাহলে পরে সবচেয়ে যেটা বড় সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জেলে যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের। আর এই জাতীয় যারা এই কাজগুলো করছে তাদের অংশটা কিন্তু উগ্রপন্থী অংশ। তাদের যদি জেলে পাঠায় তাহলে জেলের যে সিন্ডিকেট তৈরি হয়, আপনারা সবাই জানেন যারা সাংবাদিকতা করেন, যে জেলে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এই লোকগুলো যখন জেলে ঢুকবে তখন যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু জেলের ভেতরে হত্যাতে আরো বিষয়টা গোলযোগপূর্ণ হয়ে যাবে। আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম? একদম জেলের ভেতরে সিন্ডিকেটের হাতে পালিশ হবে আর কি। হ্যাঁ, একদম মানে পিওরলি একদম আপনি একদম সঠিক শব্দটাই বলেছেন, পালিশ হবে। এটা যদি কোনো কারণে হিউম্যান রাইটস কমিশনের কাছে যায় তখন সেক্ষেত্রে সেনা প্রধান সমস্যাতে পড়বেন এবং সেক্ষেত্রেও বাংলাদেশের সেনাবাহিনীকে আবার সেই জাতিসংঘের সেনাবাহিনী থেকে তাদের বার হতে হবে, শান্তি সেনা থেকে বার হতে হবে। তো এইরকম একটা অবস্থাতে আমার যেটা মনে হচ্ছে অবিলম্বে দুটো ঘটনা ঘটবে। সেটা হচ্ছে এই যে গত পরশুদিনের যে ঘটনাটা হয়েছে, ক্র্যাকডাউনের যে ঘটনাটা হয়েছে, এই জাতীয় ক্র্যাকডাউনের ঘটনাগুলো হবে এক। আরেকটা ঘটনা আপনাকে বলে রাখি, সেটা সম্ভবত আজকেই হয়েছে, ইউনুসের কোনো একজন সচিব আজকে পদত্যাগ করেছে। হ্যাঁ, শিক্ষা সচিব পদত্যাগ করছে। শিক্ষা সচিব পদত্যাগ করেছে, তার পেছনে একটা কারণ আছে। শিক্ষা সচিব পদত্যাগ করেছে বলে যদি আমরা খুব সহজভাবে বিষয়টাকে ধরি তাহলে এটা ভুল হবে। প্রথমত, বাংলাদেশের বইতে 71-এর যে ইতিহাস, সেই 71-এর ইতিহাসটাকে তুলে দেওয়া হয়েছে, যেটা সেন্টিমেন্টের এগেইনস্টে চলে গেছে, নাম্বার 1। নাম্বার 2, যেটা বাংলাদেশে জানুয়ারি মাসে প্রথম বই দেওয়ার কথা ছিল, ফলে বইগুলো স্কুলে কলেজে যাচ্ছে না, পৌঁছচ্ছে না। মানুষের কাছে বইটা না পৌঁছতে পারাটা একটা অসফলতার বিষয় এসে যায় এবং তার রেসপন্সিবিলিটিটাও তার কাছে চলে আসে। অর্থাৎ এই যে জাহাজে যে ফুটো করে জল ঢুকছে, এই ইঁদুরের দৌড়টা দেখলে পরে এই ধরুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেখানে কিছু লোক বেরিয়ে গেল। অর্থাৎ এই কোন সচিব বেরিয়ে যাচ্ছে, রাজনৈতিক দল তৈরি করে ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, এই করে করে ইউনুস একলা হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে ইউনুসকে বাঁচানোর জন্য ওপরেও নাই নিচেও নেই, কোনো জায়গাতেই কোনো লোক নেই।
এটাই হচ্ছে মোদ্দা কথা। চমৎকার, আবারও আপনার কাছে আসবো। মানে জাহাজ ফুটো হয়ে জল ঢুকেছে, ইঁদুরেরা পালাচ্ছে।